অন্তর্বর্তী সরকারই সুকৌশলে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। অথচ তাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল 5ই আগস্টের বিপ্লব সফলের পর, প্রধানত ছিল নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোতে হবে, তবে তার পূর্বে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং দেশে এমন একটা সুষ্ঠু সংস্কার কার্যক্রম পরিচালনা করার, যেটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যেন কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় এসে আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। আমরা যেমন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল বলে শেখ হাসিনাকে গালমন্দ করি, আওয়ামী লীগকে গালমন্দ করি, আসলে এই সুযোগটা তো আমাদের সিস্টেম করে দিয়েছিল। আমাদের দেশে এমন সিস্টেম রয়েছে যে সিস্টেম ব্যবহার করে আওয়ামী লীগের জায়গায় অন্য কোনো রাজনৈতিক দল আসলেও তারাও তো ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করতে পারে। 1996 সালে যেমন সর্বপ্রথম বিএনপি শুরু করেছিল, তারা কিন্তু সুকৌশলে ক্ষমতার পালা বদলে তারা হাত বদল করতে না চেয়ে তারা কিন্তু ফ্যাসিস্ট হয়ে ওঠার এক প্রকার তারা শুরু করেছিল। তবে সেবার তারা সফল হতে পারেনি, কিন্তু ঠিকই শেখ হাসিনা ক্ষমতায় এসে তিনি সফল হতে পেরেছিল এবং দীর্ঘ 16 বছর এই জাতির উপরে জগদ্দল পাথরের মতন চেপে বসেছিল। এমনকি গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিল, গণতন্ত্রকে গলায় টিপে হত্যা করেছিল। তাহলে এই সিস্টেমটাই মূলত দায়ী। যদি সিস্টেমটা সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলা যায়, এমন কিছু পরিবর্তন নিয়ে আসা যায় যেটার মাধ্যমে আর কোনো রাজনৈতিক দল একচ্ছত্রভাবে এই ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই মহান দায়িত্বটা হাতে পাওয়ার পর তিনি কি আসলে সেই জায়গা বা সেই গুরুত্বপূর্ণ কাজটি সঠিকভাবে পালন করতে পারছে? পারেনি। একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের বিভিন্ন জায়গাতে শান্তি শৃঙ্খলা যেমন বিনষ্ট হয়েছে, ঠিক তেমনইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। 1971 সালের পর হয়তো এতটা খারাপ পরিস্থিতি দেশবাসী কখনো কোথাও দেখেনি। মব সৃষ্টি করা হচ্ছে, মব সৃষ্টি করে যেখানে সেখানে যে কাউকে অন্যায়ভাবে হোক আর লিগ্যাল ওয়ে তো কখনো তো নাই, হত্যা পর্যন্ত করা হচ্ছে। অর্থাৎ দেশটা যেন একটা মৃত্যুপরীতে পরিণত হয়েছে। শুধু এতটুকুই শেষ না, প্রশাসনের বিভিন্ন জায়গাতে এখনও কিন্তু সেই আওয়ামী লীগের দ্বারা যারা দায়িত্বপ্রাপ্ত ছিল সেই সমস্ত ব্যক্তিরাই এখনও স্বপদে বহাল রয়েছে, এমনকি তাদেরকে আবার পুনর্বাসন পর্যন্ত করা হচ্ছে। এসব কিছুই হচ্ছে কিন্তু কয়েকজন উপদেষ্টাদের কারণে। বিএনপি, জামাত ও এনসিপি একে অপরকে দোষারোপ করছে। ডক্টর ইউনূসের কাছে তারা তালিকাও দিয়ে আসছে, অথচ রাষ্ট্রের মালিক দেশের জনগণের কাছে পরিষ্কার করছে না। অবিলম্বে সব জুলাইয়ের গাদ্দারদের নাম প্রকাশ করতে হবে। এবার সরকারের কাছে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা সরকার যদি সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে এবার আলটিমেটাম ঠুকে দিলেন জুলাই ঐক্যের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ উল্লেখ করেছেন যে মহান গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে বা এই পথ চলা শুরু হয়েছে, তাদের সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে, নতুবা তারা ব্যর্থ, এবং তারা যদি ব্যর্থ হয়ে থাকে শেষ পর্যন্ত তাদের পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। এই মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ উল্লেখ করেছেন, দেশে বৈষম্যহীন সাম্য ও ন্যায়ভিত্তিক যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পথ চলা শুরু হয়েছিল, তারা সেই আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে ক্রমেই সরে এসেছে। এমনকি তারা সর্বশেষ, বিশেষ করে গত বৃহস্পতিবার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতির উদ্দেশ্যে যে 13ই নভেম্বর যে ভাষণটা প্রদান করেছেন, সেখানেও স্পষ্টভাবে কিছু রাজনৈতিক দলের দাবির কাছে তিনি মাথা নত করেছে এবং জন আকাঙ্ক্ষার জায়গা থেকে তিনি সরে এসেছে। জনগণ চেয়েছিল জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন এবং জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে পরবর্তী নির্বাচন হতে হবে। অর্থাৎ আগে জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং জুলাই সনদের আলোকে পরবর্তী নির্বাচন হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য কয়েকটি উপদেষ্টার প্ররোচনায় নির্বাচন এবং জুলাই সনদ উপলক্ষে যে গণভোট, সেটা একই দিনে তিনি আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এটার মাধ্যমে এক প্রকার জাতির সাথে তামাশা করা হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যে চরম দুর্বল, এটার প্রমাণ তারা বারবার দিয়েছে। অর্থাৎ মোসাদ্দেক আলী সৈকত উনি উল্লেখ করেছেন, বিএনপির দাবির কাছে বারবার এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার দুর্বলতা তিনি প্রকাশ করছে।
ডক্টর মোহাম্মদ ইউনূস ধরেই নিয়েছে যে আগামী নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তাই বিএনপির চাওয়া পাওয়াকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে। যদিও জামাত ইসলামের চাওয়া পাওয়াকেও কিছুটা আংশিক প্রাধান্য দেওয়া হচ্ছে, তবে সেটা খুবই নামমাত্র একটা জামাতকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। কিন্তু মূলত বিএনপি যখন যে দাবি করছে তাদের সেই দাবিটা সবথেকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ 3 জন উপদেষ্টা রয়েছেন, যাদের প্ররোচনায় বাধ্য হয়ে প্রধান উপদেষ্টা এই কাজগুলো করছে। জামাতের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে এই 3 জন উপদেষ্টা সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে। যদি এই 3 জন উপদেষ্টাকে পদচ্যুত করা না হয়, তাহলে পরবর্তীতে তারা নাম প্রকাশ করা সহ এই 3 জন উপদেষ্টার বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলন সংগ্রামে লিপ্ত হবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে মহান উদ্দেশ্য নিয়ে তার পথ চলা শুরু করেছিল, সেই জায়গায় ব্যর্থ হচ্ছে শুধুমাত্র এই গুটি কয়েক উপদেষ্টার কারণে। 17 বছরে আওয়ামী লীগের গুম খুন রাষ্ট্রীয় সন্ত্রাসের দ্রুত বিচার সম্পন্ন এখনও কিন্তু করার যে প্রক্রিয়া সেদিকে এগোতে পারেনি। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার পদে পদে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এমনকি আওয়ামী লীগকে বিচার শেষে যে নিষিদ্ধকরণ, এটার দিকেও তারা যে কতটুকু এগোতে পারবে সেটা নিয়েও সন্দেহ এবং সংশয় দেখা দিয়েছে। ক্রমেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক চাপ এই সরকারের উপরে কিন্তু দানা বেঁধে উঠছে। ভারত থেকে, অর্থাৎ ভারত তারা শেখ হাসিনাকে উন্মুক্ত করে দিয়েছে, শেখ হাসিনাকে বাইরে কথা বলার সুযোগ করে দিয়েছে। গণমাধ্যমে তিনি যখন যার সাথে কথা বলার ইচ্ছা কথা বলতে পারছে, এমনকি সেখানে বসে বিবৃতি এবং ষড়যন্ত্র একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে করে যাচ্ছে। আর এটার ক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতা প্রদান করছে ভারত। ভারত চায় আবারও আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে। অর্থাৎ ভারত মনে করে যে আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় তাহলে সেক্ষেত্রে ভারত বেশি লাভবান হবে, কেননা ভারতের স্বার্থ সবথেকে বেশি রক্ষিত হয় এই আওয়ামী লীগের দ্বারাই। অর্থাৎ আন্তর্জাতিকভাবেও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন যে প্রতিষ্ঠিত যে গণমাধ্যমগুলো আছে, বিবিসি থেকে শুরু করে CNN, রয়টার্স, তাদের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা বিবৃতি প্রকাশ করা হচ্ছে এবং তারাও এক প্রকার চাপ প্রয়োগ করছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, যে আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করা হয়। সব দিক থেকে অন্তর্বর্তীকালীন সরকার যত ডিলে করবে বিচার প্রক্রিয়া নিষ্পত্তি করতে, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ক্রমান্বয়ে অব্যাহতভাবে এভাবে চাপ আসতে থাকবে। তাই যত দ্রুত সম্ভব, এই মোসাদ্দেক আলী সৈকত উল্লেখ করেছেন যে আমরা আলটিমেটাম প্রদান করছি, যত দ্রুত সম্ভব 17 বছরে তারা যে গুম খুন করেছে সেটার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং দেশের ভিতরে প্রয়োজনে সংস্কার সাধন করতে হবে এবং জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার পর তারপরেই কেবল জুলাই সনদের আলোকে কেবল নির্বাচন হতে হবে। এছাড়া যদি কোনো নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন সুষ্ঠু, গণতান্ত্রিক এবং সকলের গ্রহণযোগ্য কোনো নির্বাচন হবে না এবং প্রধান উপদেষ্টা যত চেষ্টাই করুক তিনি কোনোভাবেই অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন না। তাই অবিলম্বে প্রধান উপদেষ্টাকে যদি নিরপেক্ষভাবে দেশের স্বার্থে কোনো কাজ করে যেতে হয় বা সারা জীবন তিনি যে মহান দায়িত্ব নেওয়ার মাধ্যমে এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, তিনি সেই মহান দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে চান, তাহলে অবশ্যই তাকে শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হতে হবে এবং যে সমস্ত উপদেষ্টা তাকে ভুল পথে পরিচালিত করছে তাদেরকে পদচ্যুত করে সেখানে নতুন কোনো দেশপ্রেমিক ব্যক্তিদেরকে এই উপদেষ্টা পদে আনতে হবে। তো প্রিয় দর্শক, মোসাদ্দেক আলী সৈকত যে আলটিমেটাম প্রদান করেছে এবং যে পরামর্শ প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে, আসলে কি সে কি সঠিক কথা বলেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।